আজকে রোদটা খুব কড়া, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর একটু সাহস কর নতি, রোজা রেখে গরমে হাঁটলে সব বেশি হয়। তোর তো অভ্যাস নেই, তাই কষ্ট হচ্ছে। বাবা বলেছিল গাড়ি পাঠাবে না, হাঁটার অভ্যাস করতে, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাব। বলিস কি, তুই তো সত্যিই ফ্যাকাশে হয়ে গেছিস। এক কাজ কর, ওই তো সামনেই আমাদের বাড়ি, তুই বরং চল, আমাদের বারান্দা একটু জিরিয়ে নিবি, চোখে মুখে পানি দিলে আরাম পাবি। তোর বাড়ি? কিন্তু আমি তো আগে কখনো যাইনি। আন্টি কিছু মনে করবেন না তো? আমি তোদের বিরক্ত করব না তো? ধুর বোকা, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আর আমার মা তোকে দেখলে খুশি হবে। আমাদের ঘর ছোট, কিন্তু মন ছোট না। চল। তুই বস নদী, আমি কলপার থেকে ঠান্ডা পানি আনি, তুই ওজো করে নে, দেখবি শরীর জুড়িয়ে যাবে। ঠিক আছে, তুই যা, আমি এখানেই বসলাম। তুমি আরেকবার শিকদারের দোকানে যাও না, বাকিতে যদি একটু ডাল দিত। চুলায় শুধু পানি আর খুঁট দিয়েছে যাও ভাত রাখতে। মেয়েটা রোজা রেখেছে, ইফতারিতে একটু ডাল বড়া, একটু পেঁয়াজ বা এক গ্লাস শরবত খাবে না? ও তো ছোট মানুষ। আমি গিয়েছিলাম জরিনা, আসরের নামাজের পর আবার গিয়েছিলাম। শিকদার আমার মুখের ওপর না করে দিয়েছে, বলে টাকা নেই তো মাল নেই। আর মাতব্বর সাহেবের মেয়ে নদী নাকি বকুলের বান্ধবী। ওই বাড়িতে আজ কি আজ ইফতার হবে? টেবিল ভরে যাবে খাবারে, আর আমার মেয়েটার কপালে এই যাও ভাত। থাক আর বলো না, নদী মেয়েটা ভালো, কিন্তু ওর বাবা তো আমাদের খবর রাখেন না। ওনারা থলে ভরে বাজার করেন, আর আমরা খালি হাতে ফিরি। বড় লোকরা যদি একটু সদয় হতো, তাহলে কি আমাদের এই দশা হয়? অসাধু লোকগুলো গরিবের পেটে লাথি মারে, আল্লাহ এদের বিচার করবেন। তুমি যাও ভাতই বারো, সাথে একটু লবণ আর মরিচ দিও। আমরা পানি দিয়ে ইফতার করব। আর বকুলকে বুঝিয়ে বলো, আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। অনিচ্ছা সত্ত্বেও সব কথা শুনতে পেয়ে নদী চুপচাপ উঠে দাঁড়ালো। কিরে নদী, তুই দাঁড়িয়ে আছিস কেন? এই নে পানি, হাত মুখ ধুয়ে নে। না বকুল, আমি এখন বসবো না, মা চিন্তা করবে। ইফতারের সময় হয়ে আসছে, আমি যাই। কিন্তু ইফতারের তার বেশি দেরি নেই, তুই ক্লান্ত, একটু জিরিয়ে যা, মা শুনলে রাগ করবে। না, আমি যাই, তুই ভালো থাকিস। আর শোন, আমি আসছি। নদী কোথায় গেল? ইফতারের সময় হয়ে এলো যে, মেয়েটা ফিরে এসেই রুমে ঢুকে গেছে। ডাকো ওকে, আজ ইফতারের অনেক আয়োজন। শিকদার ভালোই বাজার দিয়েছে, শাহী জিলাপি, বিরিয়ানি, ফলের ঝুড়ি সব আছে। কিরে মা নদী, মুখটা অমন কেন? রোজা রেখে শরীর খারাপ লাগছে? এসো ইফতারের সামনে বসো, আজ তোমার পছন্দের সব এনেছি। বাবা, তুমি কি জানো আজ বাজারে শিকদার কাকা সব জিনিসের দাম কত বাড়িয়েছে? হে মা, জানি, একটু বেড়েছে। ব্যবসায়ীরা তো রোজার মাস এলে এমন করে। কেন, তুই এসব জানলি কি করে? আর এখন ইফতারের সময় এসব কথা কেন? দাম বেড়েছে বলে তোমার তো কিনতে কষ্ট হয়নি, তুমি থলে ভরে খাবার এনেছো। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড বকুলের বাবা আজ ইফতারের জন্য এক ফোঁটা তেল, চিনি, ডাল কিছুই কিনতে পারেননি। কি বলছিস মা, বকুলদের এই অবস্থা? হ্যাঁ মা, আমি নিজের কানে শুনে এলাম, ওরা আজ শুধু চাও ভাত, পোড়া মরিচ আর পানি দিয়ে ইফতার করবে। মা, আমি তো আসলে আমি বুঝতে পারিনি ওদের অবস্থা এত খারাপ। আমি ভাবলাম বাবুল হয়তো। তুমি বুঝতে দাওনি বাবা, তুমি গ্রামের মাতব্বর, তোমার দায়িত্ব কি শুধু নিজের ঘর সামলানো? গ্রামের অসাধু সিন্ডিকেট ভাঙাও কি তোমার কাজ না? ওরা না খেয়ে থাকবে, আর আমি এখানে টেবিলে বসে এত কিছু খাবো? শুনলে তো, তোমার মেয়াজ তোমাকে কি শিক্ষা দিল? তুমি এত টাকার মালিক হয়ে লাভ কি, যদি পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে? আমাদের এখনই কিছু করা উচিত। তুমি ঠিক বলেছো সালমা, আমার মেয়ে আজ আমার চোখ খুলে দিয়েছে। আমি অন্ধ ছিলাম। সালমা, দেরি করো না, বড় বড় টিফিন ক্যারিয়ারগুলো বের করো। এই টেবিলে সব খাবার, বিরিয়ানি, ফল, চপ, বেগুনি সব প্যাক করো। মা চলো, আমরা আজ বকুলের বাড়িতে ইফতার করব। আর কাজের ছেলেকে বলো ভাড়ার ঘর থেকে চাল, ডাল, তেল আর চিনির বস্তা বের করতে। আমরা রিক্সা ভ্যান করে নিয়ে যাব। আজ থেকে এই গ্রামে কেউ না খেয়ে থাকবে না।
আমি আমার প্রায়শ্চিত্ত করব। জরিনা, পানি দাও, আজান দেবে এখনই, মেয়েটাকে ডাকো। এই সময় আবার কে এলো? মহাজন টাকা চাইতে এলো নাকি? চৌধুরী সাহেব, আপনি এই গরিবের কুটিরে? বাবুল, আসসালামু আলাইকুম। আমাকে মাফ করে দিও ভাই, আমি বড় অপরাধী, আমি মানুষ হতে পারিনি। সাহেব, এসব কি বলছেন? আপনি মাতব্বর মানুষ, আপনি আমার ঘরে কেন? মাতব্বরগিরি ধুয়ে পানি খাবো যদি প্রতিবেশী না খেয়ে থাকে? আজ আমরা তোমার মেহমান। নদী বলল বকুলের সাথে না খেলে তার রোজা নাকি খুলবে না। বকুল, আমি বলেছিলাম না আমরা একসাথে ইফতার করব। দেখ, আমি চলে এসেছি। নদী, তুই সত্যি এসেছিস? তোমরা কষ্ট করলে কেন? আমাদের তো বসার জায়গাও নেই। বসার জায়গা লাগবে না ভাবি, আমরা পার্টিতে বসেই খাবো। আপনারা যা খাবেন আমরাও তাই খাবো। নদী, তুই তোর বাবাকে সব বলেছিস? তোর বাবা কিনতে পারেনি তো কি হয়েছে? আমার বাবা কেনা খাবার তো তোরও খাবার, আমরা না বন্ধু? আর শোন, ওই জাউ ভাতটাও দে, আমার ওটা খেতে ইচ্ছে করছে। বাবুল, একটা কথা বলি, আমি এতদিন শুধু নিজের ঘর গুছিয়েছি, গ্রামের খবর রাখিনি। এটা আমার ভুল ছিল। সাহেব, আপনারা এসেছেন তাতে আমরা খুশি। কাল সকালে আমি নিজে বাজারে যাব, ওই শিকদার সহ অন্যান্য ব্যবসায়ীর সাথে বসবো। রোজার মাসে গরিবের পকেট কাটার সাহস তারা কিভাবে পায় সেটা আমি দেখে নেব। সাহেব, আল্লাহ আপনার ভালো করুক। জিনিসের দামটা কমলে আমরা দু মুঠো খেয়ে বাঁচতাম। চিন্তা করবেন না ভাবি, আমি কথা দিচ্ছি কাল থেকে এই গ্রামে ন্যায্য মূল্যে নতুন দোকান বসবে, যেখানে আপনাদের মতো মানুষেরা সঠিক দামে সব কিনতে পারবেন। আর শিকদার যদি সোজা পথে না আসে তবে এই গ্রামে তার দোকানদারি আমি বন্ধ করে দেব। বাবুল, ওই নতুন দোকানের দায়িত্ব কিন্তু তোমার, তুমি সততার সাথে চালাবে। সাহেব, আমি? হ্যাঁ, তুমি। আমার একজন সৎ মানুষ দরকার। শিকদার, বাইরে এসো। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার স্যার, সকাল সকাল? শুনলাম মাল নেই বলে দাম বাড়িয়েছো। আমার নিজের গুদামে তো দেখলাম মালের অভাব নেই, তুমি কৃত্রিম সংকট তৈরি করেছো। স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, শয়তানের ধোকায় পড়েছিলাম। শয়তান তো তুমি নিজেই। আজ থেকে যদি এক পয়সা বেশি দাম নাও তবে তোমার দোকান সিলগালা করে দেব। আর শোনো গ্রামবাসী, আজ থেকে আমাদের ইউনিয়ন পরিষদের সামনে ন্যায্য মূল্যের দোকান বসবে। সেখানে চাল, ডাল, তেল সরকার নির্ধারিত দামে পাওয়া যাবে। যার টাকা নেই সে আমার সাথে দেখা করবে। মারহাবা, মারহাবা, চৌধুরী সাহেব জিন্দাবাদ। স্যার, আর ভুল হবে না, তওবা করলাম।